সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। শাব্বাশ বাংলাদেশ, হোঁচট খেল দিল্লির মোদি। নতুন সরকারে 12টি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত। নতুন সরকার, নতুন উদ্যোগ, আর সেই উদ্যোগের মাঝখানে হঠাৎ করেই বাইরে থেকে আসে একটি প্রস্তাব। কূটনৈতিক চ্যানেল পেরিয়ে একটি খাম পৌঁছায় নিয়মিত সরকারি কাগজপত্রের মতোই, কিন্তু খামটি খুলতেই দেখা গেল ভেতরে আছে একটি প্রস্তাবনার খসড়া। আর সেই খসড়া ঘিরেই শুরু হলো নতুন আলোচনা, নতুন হিসাব, নতুন উদ্যোগ। এই প্রস্তাব এসেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। প্রস্তাবটি ঘিরে আলোচনায় আছে দুটি হেলিকপ্টারের নাম: লাইট অ্যাটাক হেলিকপ্টার LAH-1 মিরিয়ন এবং মাল্টিরোল ইউটিলিটি হেলিকপ্টার KUH-1 সুরিয়ন। সংখ্যাটা ছোট নয়, সম্ভাব্য 6টি করে মোট 12টি প্ল্যাটফর্ম। কিন্তু এখানেই থেমে নেই গল্প, কারণ প্রতিরক্ষা খাতে প্রতিটি সিদ্ধান্ত কেবল যন্ত্র কেনা নয়, এটি কৌশল, অর্থনীতি, কূটনীতি এবং দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার সমন্বয়। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে রয়েছে রাশিয়ান উৎসের মিল MI-24 এবং মিল ME-7। বহু বছর ধরে এই প্ল্যাটফর্মগুলোই আকাশে ভরসা জুগিয়েছে। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতা বদলেছে, সরবরাহ চেইন জটিল হয়েছে, খুচরো যন্ত্রাংশ সংগ্রহ কঠিন হয়েছে। ফলে নতুন বিকল্প খোঁজার প্রশ্নটি এখন আর কল্পনা নয়, বাস্তবতা। প্রস্তাবের প্রথম অংশ LAH-1 মিরিয়ন। এটি হালকা আক্রমণ হেলিকপ্টার, আধুনিক এভিওনিক্স, 20 মিলি গান এবং রকেট বা আন্টি ট্যাঙ্ক মিসাইল বহনের সক্ষমতা নিয়ে তৈরি। দ্রুত মোতায়েনযোগ্য, তুলনামূলকভাবে কম ওজনের। কাগজে কলমে এটি একটি প্রযুক্তিগতভাবে উন্নত প্ল্যাটফর্ম, কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি MI-24-এর মতো ভারী গানশিপের বিকল্প হতে পারবে, নাকি এটি ভিন্ন কৌশলের প্রতিফলন? দ্বিতীয় অংশ সুরিয়ন ট্রুপ পরিবহন, মেডিব্যাক, দুর্যোগ ব্যবস্থাপনা, সব মিলিয়ে বহুমুখী ভূমিকা। বাংলাদেশ যেমন শান্তিরক্ষা মিশনে সক্রিয়, তেমনি দুর্যোগেও দ্রুত সাড়া দেওয়া জরুরি। এই দৃষ্টিকোণ থেকে সুরিয়ন কার্যকর হতে পারে, কিন্তু আবারও সেই চিরচেনা প্রশ্ন: মূল্য কত, রক্ষণাবেক্ষণ কাঠামো কেমন, দীর্ঘমেয়াদী খরচ কত দাঁড়াবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, যে কোনো সামরিক প্ল্যাটফর্ম কেনার সময় আসল ব্যয় শুধু ক্রয় মূল্য নয়, লাইফ সাইকেল কস্ট, অর্থাৎ 20 থেকে 30 বছরের অপারেশনাল ব্যয়ই সবচেয়ে বড় অঙ্ক। প্রশিক্ষণ, খুচরো যন্ত্রাংশ, সফটওয়্যার আপগ্রেড, প্রযুক্তিগত সহায়তা, সব মিলিয়ে একটি অদৃশ্য হিসাব। এই প্রেক্ষাপটে অনেকে বিকল্প হিসেবে উল্লেখ করছেন 6 UH-6 ব্ল্যাক হক অথবা TIT আটাকের নাম। ব্ল্যাক হক বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক রয়েছে। TO-9 আক্রমণ ভূমিকায় পরীক্ষিত, তবে এসব প্ল্যাটফর্মের ক্ষেত্রেও রাজনৈতিক অনুমোদন, রপ্তানি শর্ত এবং খরচের প্রশ্ন আছে। অর্থাৎ প্রতিটি পথেই সুবিধা আছে, আবার সীমাবদ্ধতাও আছে। নতুন সরকারের জন্য এটি কেবল একটি ক্রয় সিদ্ধান্ত নয়, এটি বার্তা। বৈচিত্র্যময় সরবরাহ উৎসের দিকে ঝুঁকবে বাংলাদেশ, নাকি বিদ্যমান কাঠামোকেই আরও শক্তিশালী করবে? দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা কি ভবিষ্যতে প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি করতে পারে, নাকি সীমিত ব্যবহারকারী থাকার কারণে লজিস্টিক নির্ভরতা বাড়বে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও কোনো চূড়ান্ত চুক্তি ঘোষিত হয়নি। যা আছে তা হলো প্রস্তাব, আলোচনা, সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ড্রামাটিক দৃষ্টিকোণ থেকে দেখলে খামটি খুলে পাওয়া খসড়া যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়ালে প্রতিটি পৃষ্ঠা পড়ে দেখতে হবে, প্রতিটি শর্ত যাচাই করতে হবে। কারণ আকাশে উড়ে বেড়ানো একটি হেলিকপ্টারের পেছনে থাকে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত ভারসাম্যের দীর্ঘ ছায়া। তাহলে কি এই প্রস্তাব বাংলাদেশের আকাশকে নতুন প্রযুক্তির আলোয় আলোকিত করবে, নাকি হিসাব নিকাশের টেবিলে থেমে যাবে? সিদ্ধান্ত এখনও আসেনি, তবে আলোচনা শুরু হয়েছে, এটাই বড় কথা। নতুন সরকার, নতুন উদ্যোগ, নতুন প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই: এই সিদ্ধান্ত কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই এবং কৌশলগতভাবে লাভজনক হবে? উত্তর এখনও অজানা, আর অজানা মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় উত্তেজনা। বিজিবি নয়, বিডিআর কেন ফিরিয়ে আনতে চাইছে বিএনপি? যে নাম শুনলেই কাঁপত সীমান্ত, ফিরে আসছে কি সেই বিডিআর? বাংলাদেশের সীমান্ত মানচিত্রের দিকে তাকালে একটি প্রশ্ন আজ আবার নতুন করে উঠে আসছে: নাম কি শুধুই নাম, নাকি নামের ভেতর লুকিয়ে থাকে শক্তি, সাহস আর ভয়ের ইতিহাস? এক সময় ছিল এমন একটি বাহিনী যার নাম উচ্চারণ হলেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ত। সেই নাম বাংলাদেশ রাইফেলস, বিডিআর। সময় বদলেছে, রাষ্ট্রের নীতিও বদলেছে, আর সেই নামটিও বদলে গিয়ে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।
কিন্তু প্রশ্ন থেকে গেছে, নাম বদলানোর সঙ্গে কি বদলে গেছে সীমান্তের ভয়ের সমীকরণ? আর আজ যখন আবার বিডিআর নাম ফিরিয়ে আনার রাজনৈতিক প্রতিশ্রুতি শোনা যাচ্ছে, তখন সেই প্রশ্ন আরও গভীর হয়ে উঠছে। বিজিবির আগে সীমান্তে ছিল এক ভয়ঙ্কর বাহিনী, বিডিআর। বিডিআর কোনো হঠাৎ তৈরি হওয়া বাহিনী ছিল না, এর শিকড় ছিল বহু গভীরে, ঔপনিবেশিক শাসনের সময় পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ আমলে সীমান্ত পাহারা দেবার জন্য যে বাহিনীগুলোর জন্ম হয়েছিল, তার ধারাবাহিক রূপই পরবর্তীতে পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর এবং স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলস 1971। স্বাধীনতার পর 1972 সালে যখন বাহিনীটির নাম হয় বাংলাদেশ রাইফেলস, তখন সেটি ছিল এক অর্থে সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা দেওঘাল। সীমান্তে বিডিআরের উপস্থিতি মানেই ছিল কঠোরতা, চোরাচালান, অনুপ্রবেশ কিংবা সীমান্ত লঙ্ঘনের জবাব আসত শক্ত হাতে। ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক উত্তেজনাজনক পরিস্থিতিতে বিডিআরের সদস্যরা পিছুও হননি। তাদের নীতি ছিল স্পষ্ট, প্রতিরোধে আপোষ নেই। এই মনোভাবই বিডিআরকে পরিচিত করেছিল এক ভয়ঙ্কর সীমান্ত বাহিনী হিসেবে। নাম বদলানো বাহিনী, না বদলে গিয়েছিল সীমান্তের ভয়। 2009 সালের ফেব্রুয়ারি পিলানে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক ট্র্যাজেডির গতির একটি। বিডিআর বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পর বিডিআর নামটি শুধু একটি বাহিনীর পরিচয়ই নয়, বরং হয়ে ওঠে জাতীয় ট্রমার প্রতীক। রাষ্ট্র তখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায়। বাহিনীকে নতুন করে গঠন করতে হবে, নতুন আস্থা তৈরি করতে হবে। এরই অংশ হিসেবে 2010 সালে বাংলাদেশ রাইফেলসের নাম বদল করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। যুক্তি ছিল নতুন নাম, নতুন কাঠামো, নতুন মানসিকতা। কিন্তু সীমান্তে যারা দিনরাত দায়িত্ব পালন করেন, তাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, নাম বদলালে কি বাহিনীর চরিত্র বদলে যায়? বিডিআরের যে ভয়, যে আক্রমণাত্মক প্রতিরোধের সুনাম ছিল, সেটি কি ধীরে ধীরে ম্লান হয়ে গেল? বিডিআর বনাম বিজিবি, সাহসের সংজ্ঞা কি বদলেছে? বিজিবি গঠনের পর বাহিনীটি নিঃসন্দেহে আধুনিক হয়েছে। প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা, রাডার, সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুতে এসেছে নতুনত্ব। কিন্তু চরিত্রে এসেছে একটি বড় পরিবর্তন। বিজিবি আর শুধু যুদ্ধমুখী বাহিনী নয়, এটি এক ধরনের বর্ডার ম্যানেজমেন্ট ফোর্স। বিডিআরের দর্শন ছিল সীমান্ত মানেই যুদ্ধক্ষেত্রের সম্ভাবনা। বিজিবির দর্শন সীমান্ত মানেই কূটনীতি, সমন্বয় ও নিয়ন্ত্রিত প্রতিরোধ। বিডিআরের সদস্যরা যেখানে ভারী অস্ত্র ও আক্রমণাত্মক প্রশিক্ষণে অভ্যস্ত ছিলেন, বিজিবি সেখানে বেশি গুরুত্ব দেয় সংযম, আইন ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যে। এখানেই আসে সেই বিতর্কিত প্রশ্ন, সাহস কি মানেই আক্রমণাত্মক হওয়া, নাকি সাহস মানেই ঠান্ডা মাথায় সীমান্ত সামলানো? বিডিআর ফিরলে কি বদলে যাবে সীমান্তের মানচিত্র? সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি এই পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে। ক্ষমতায় এলে বিজিবির নাম বদল করে আবার বাংলাদেশ রাইফেলস পুনর্বহাল করার ঘোষণা নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা। এই ঘোষণার পেছনে একটি স্পষ্ট ধারণা কাজ করছে, নাম বদল মানে মনোবল বদল। রাইফেলস শব্দটি বাহিনীর সদস্যদের মনে যোদ্ধা পরিচয়কে জাগ্রত করে। সমর্থকদের মতে বিডিআর ফিরলে সীমান্ত বাহিনীর আত্মবিশ্বাস ও সাহস আরও দৃশ্যমান হবে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় কি সেই পুরনো আক্রমণাত্মক মানসিকতায় ফেরা সম্ভব? সীমান্ত আজ শুধু কাঁটাতার নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, ব্যবসা ও কূটনীতির স্পর্শকাতর ক্ষেত্র। নাম বদল নাকি শক্তি বদলের রাজনীতি, এখানেই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। এটি কি শুধুই নাম বদলের রাজনীতি, নাকি সত্যি শক্তি ও দর্শন বদলের পরিকল্পনা? যদি শুধু নাম বদলে যায় কিন্তু কাঠামো, প্রশিক্ষণ ও অস্ত্রের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন না আসে, তাহলে কি বিডিআরের সেই পুরনো শক্তি ফিরে আসবে? ইতিহাস বলে একটি বাহিনীর শক্তি নির্ভর করে 3টি বিষয়ের ওপর: প্রশিক্ষণ, মনোবল ও রাষ্ট্রীয় নীতি। বিডিআর নাম ফিরলেও যদি বিজিবির নিয়ন্ত্রিত নীতি অপরিবর্তিত থাকে, তাহলে এটি হবে প্রতীকী পরিবর্তন। আবার যদি নামের সঙ্গে সঙ্গে কৌশল ও সক্ষমতার পুনর্গঠন হয়, তবে সেটি সত্যিই সীমান্তের শক্তির ভারসাম্যের প্রভাব ফেলতে পারে। বিডিআরের সৃষ্টি থেকে বিজিবিতে পদার্পণ একটি পূর্ণ ইতিহাস। বিডিআর ছিল স্বাধীন বাংলাদেশের সীমান্তের প্রথম সাহসী প্রহরী। বিজিবি সেই বাহিনীর আধুনিক উত্তরসূরি।
একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সময়ের প্রয়োজনের রূপ বদলানো একই ধারার অংশ। আজ যখন আবার বিডিআর নাম ফিরিয়ে আনার আলোচনা হচ্ছে, তখন এটি কেবল অতীতের নস্টালজিয়া নয়, এটি রাষ্ট্র কী ধরনের সীমান্ত দর্শন চায় তার প্রতিফলন। বিডিআর ছিল ভয় ও সাহসের প্রতীক, বিজিবি হল নিয়ন্ত্রণ ও কূটনীতির প্রতীক। নাম বদলালে ইতিহাস বদলায় না, কিন্তু ইতিহাসের ব্যাখ্যা বদলাতে পারে। বিডিআর ফিরলে কি সীমান্ত আবার কাঁপবে, নাকি নতুন নামে পুরনো সাহস নতুন বাস্তবতায় জায়গা খুঁজবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়, রাজনীতি ও রাষ্ট্রের নির্দেশ। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।